আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। এমএলএর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি, আমরা জানি যে কোনো একটা সঞ্চয় স্কিমে, জাতীয় সঞ্চয় স্কিমে আমরা সর্বোচ্চ 50 লাখ টাকা পর্যন্ত আমরা সঞ্চয়পত্র ক্রয় করতে পারি। সো এখন কথা হচ্ছে, আমরা কি সর্বোচ্চ 50 লক্ষ টাকা দিয়ে আমরা সঞ্চয়পত্র ক্রয় করতে পারি? তো আমরা কি 50 লক্ষ টাকার সঞ্চয়পত্র একসাথে ক্রয় করব, না আমরা ভেঙে ভেঙে আমরা ক্রয় করব? ঠিক আছে। সো এই জিনিসটা, বা আমরা যদি ভেঙে ভেঙে যদি আমরা ক্রয় করি, বা আমরা যদি এক একটা বা আমরা 5টা 6টা, ঠিক আছে, আমরা যদি অ্যাকাউন্টে যদি আমরা সঞ্চয়পত্র ক্রয় করে আলাদা আলাদা ক্রয় করে যদি আমরা একটা 50 লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করি, তাহলে আমাদের কি লাভ হবে? এবং আমরা যদি একসাথে 50 লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করি, তাহলে আমাদের কি লাভ বা ক্ষতি হবে, সেটা আমরা নিয়ে আলোচনা করব। তো এর পাশে হচ্ছে কি, আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে কি, আমরা সর্বোচ্চ 50 লাখ টাকা পর্যন্ত আমরা সঞ্চয়পত্র ক্রয় করতে পারি। এখন কথা হচ্ছে যে আমাদের কিন্তু শ্রেণীভিত্তিক আমাদের মানুষের যে বিভিন্ন সেক্টর রয়েছে, অনেকে আছে নিম্ন মধ্যবিত্ত, অনেকে আছে মধ্যবিত্ত, আবার অনেকে আছে কি ধনী বা উচ্চ মধ্যবিত্ত। ঠিক আছে। তো আমরা যারা নিম্ন মধ্যবিত্ত আছি, আমরা যদি কী করি, আমরা যদি একসাথে যদি 10 লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করি বা 5 লক্ষ টাকা যদি সঞ্চয়পত্র ক্রয় করি, ঠিক আছে, তখন আমাদের কী করতে হবে? দেখা যাবে যে আমাদের কোনো একটা কারণে বা কোনো একটা বিপদে পড়ে যদি আমাদের ওই সঞ্চয়পত্রটা যদি আমাদের বা সঞ্চয়ের যে স্কিমটা যদি আমাদের ভাঙার প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা কি হয়, আমরা মুনাফাটা পাই না, বা আমাদের যে লাভটা পাওয়ার কথা ছিল সেই লাভটা পাই না। আমরা না পেয়ে আমাদের কি হয়, আমাদের মূলধন থেকে সে টাকাটা কেটে নেওয়া হয়। তো এখন কথা হচ্ছে, যদি আপনি 50 লক্ষ টাকা যদি সঞ্চয়পত্র একসাথে ক্রয় করেন, তাহলে কিন্তু আপনার অনেক লস হয়ে যাবে। তাছাড়া হচ্ছে, আপনি যে 5 লক্ষ টাকা দিয়ে সঞ্চয়পত্র দিয়ে আপনি যেমন 1 লক্ষ, 2 লক্ষ, ঠিক আছে, তারপর হচ্ছে 3 লক্ষ, এভাবে যদি আপনি মানে 1 2 2 করে যদি আপনি 3টা যদি সঞ্চয় স্কিম যদি বা সঞ্চয়পত্র যদি ক্রয় করেন, তাহলে আপনার প্রয়োজন অনুসারে দেখা যাবে যে আপনার 1 লক্ষ টাকা প্রয়োজন, তো আপনি 1 লক্ষ টাকার সঞ্চয়পত্রটা আপনি ভেঙে ফেলেন বা সঞ্চয় স্কিমটা দিয়ে আপনি ভেঙে ফেলেন। তাহলে দেখা যাবে যে কি, আপনার যে প্রয়োজনটা আছে সেই প্রয়োজনটা আপনার মিটে যাবে, কিন্তু আপনার অনেক পরিমাণে লসের সম্মুখীন হতে হবে না। আর তাছাড়া হচ্ছে, যদি আমরা 50 লক্ষ টাকার হিসাব যদি এখানে নিয়ে আসি, তাহলে আমরা যদি 50 লক্ষ টাকা যদি দেখেন, আমরা যদি এই যে 50 লক্ষ টাকা দিয়ে সঞ্চয়পত্র যদি আমরা ক্রয় করি এবং একটা দিয়ে ভেঙে ভেঙে দিয়ে ক্রয় করি, যেমন 10 লক্ষ, 5 লক্ষ, 15 লক্ষ, আবার 10 লক্ষ, আবার কি 10 লক্ষ, টোটাল হচ্ছে কত? 50 লক্ষ টাকার সঞ্চয়পত্র। সো এখন দেখেন, এখানে আমরা কি করব, যদি আমাদের প্রয়োজন অনুসারে আপনার খুবই ইমার্জেন্সি প্রয়োজন 5 লক্ষ টাকা, তখন কিন্তু চাইলে আপনি এই সঞ্চয় স্কিমটা কিন্তু আপনি ভেঙে ফেলতে পারবেন। তো এখানে কিন্তু দেখা যাবে যে আপনার 50 লক্ষ টাকার ভিতর থেকে খুব অল্প পরিমাণে আপনার লস হবে বা অল্প পরিমাণে আপনার ক্ষতি হবে। তো আপনার 50 লক্ষ টাকার থেকে 5 লক্ষ টাকা না, আপনার দরকার হচ্ছে 10 লক্ষ টাকার প্রয়োজন। তো আপনি এই আলাদা যে একটা সঞ্চয়পত্র কিনছিলেন, সো এটা আপনি ভেঙে ফেললে আপনার অন্যদিকে লাভটা থেকে দেবে, জাস্ট এখান থেকে শুধুমাত্র আপনার লস হবে। সো এই হচ্ছে বেনিফিট। সো আপনি যদি এই ক্ষেত্রে যদি আপনি 50 লক্ষ টাকা শুধুমাত্র একটা যদি আপনি সঞ্চয়পত্র ক্রয় করেন, তখন কিন্তু আপনার কী করতে হবে, 50 লক্ষ পুরোটাই আপনার মানে ভেঙে ফেলতে হবে। আপনি চাইলে কিন্তু ভেঙে ভেঙে অল্প করে আপনি টাকা বা আপনার সঞ্চয় স্কিমটা কিন্তু আপনি ভাঙতে পারবেন না। ঠিক আছে। সো এই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার কিন্তু সম্পূর্ণ লসের সম্মুখীন হতে হবে। সো এখন কথা হচ্ছে, এখানে বেনিফিটটা কি আসলে? আমি কিন্তু এতক্ষণ বেনিফিট নিয়ে আলোচনা করছি। তাছাড়া হচ্ছে, আপনি যদি আলাদা আলাদা যদি সঞ্চয়পত্র ক্রয় করেন, তাহলে কিন্তু আপনার আলাদা আলাদাভাবে আপনি একটা লাভ পাবেন। এবং একসাথে 50 লক্ষ টাকার সঞ্চয়পত্র দেখা যাবে যে আপনার কী হবে, আপনার একটু পরিশ্রমটা কম হবে, একসাথে আপনার একটা রিটার্ন তৈরি করলে হবে। সো এই ক্ষেত্রে হচ্ছে আপনার আলাদা আলাদা রিটার্ন তৈরি করতে হবে, এবং আলাদা আলাদা রিটার্ন তৈরি করা কিন্তু অনেক কঠিন কোনো বিষয় না। কিন্তু আপনার কী হবে, আলাদা আলাদা রিটার্নের জন্য কিন্তু আলাদা আলাদা আপনি কী করতে পারবেন, আপনার খুব কম পরিমাণে আপনার যে ক্ষতি হবে টাকার, আপনার লাভটাই বেশি হবে। যেমন আপনি মনে করেন যে এই একটা 10 লক্ষ টাকার একটা সঞ্চয়পত্র ক্রয় করলেন, এটা আপনি কোথায় ক্রয় করবেন? যেমন আপনার একটা সরকারি যে বিভিন্ন ধরনের যে আপনার সরকারি যে বন্ডগুলো আছে, ওইখান থেকে আপনি কী করলেন, 10 লক্ষ টাকা সঞ্চয়পত্র ক্রয় করলেন, তখন কিন্তু আপনার কী হবে, এই 10 লক্ষ টাকার থেকে কিন্তু আপনি সরকারি খাতে বা সরকারি যে বিভিন্ন সেক্টরগুলো আছে, মোট 33টা সেক্টর আছে, সেখান থেকে যদি আপনি ক্রয় করেন, তখন কিন্তু আপনার এখান থেকে 1 টাকাও আপনার রিটার্নের জন্য কর বা ভ্যাট প্রয়োজন মানে ভ্যাটের কোনো দিতে হবে না বা ভ্যাট দিতে হবে না। সো এখানে কিন্তু আপনার ভ্যাটও বেঁচে গেল, তারপর হচ্ছে আপনার কি মুনাফাটাও পেয়ে গেলেন। ঠিক আছে। সো এইভাবে আপনার টেকনিক্যালিভাবে আপনার 50 লক্ষ টাকা আছে, মানে আপনি একসাথে একটা বোকার মতো একটা আপনি অ্যাকাউন্ট খুলে ফেলবেন বা একটা সঞ্চয়পত্র নিয়ে নিলেন, এটা কিন্তু আপনার একদম বোকামি হবে। সো আপনার এই টাকাটাকে বিভিন্ন আলাদা আলাদা সেক্টরে, যে সেক্টরগুলোতে আপনার ভ্যাটের পরিমাণ কম বা ভ্যাট দিতে হয় না সম্পূর্ণ, আয়কর রেয়াত করা হয়, সেই সেক্টরগুলো থেকে আপনি চাইলে আপনার সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন এবং আপনার
মানে মুনাফাটাও পেয়ে যাবেন বেশি এবং আপনার সম্পূর্ণ টাকাটাই থেকে যাবে, সম্পূর্ণ লাভটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এবং আপনার এটা আপনার জন্য আমি মনে করি সবচেয়ে বেস্ট ওয়ে। সো এই ছিল আজকে আপনাদের মানে মানে আপনার যে সঞ্চয়পত্র ক্রয় করা এবং সঞ্চয়পত্র কোথায় থেকে বা কতগুলো অ্যাকাউন্টে ক্রয় করলে বা একসাথে ক্রয় করলে লাভবান করতে হবে। আশা করতেছি আপনারা এই দুইটার ভিতরে পার্থক্যটা বুঝতে পেরেছেন। সো আজকে ছিল আপনাদের জন্য এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক দিয়ে দিবেন, সাথেই থাকেন এবং সাপোর্ট করতে থাকেন এমএল রেজিবিরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।